हाई स्टूडेंट्स ऑफ क्लास 11 আমরা আজকে সারফেস টেনশন সান্দ্রতা পৃষ্ঠটান চ্যাপ্টারটা লাস্ট ক্লাস করব। লাস্ট ক্লাসে অনেক ইন্টারেস্টিং জিনিস শিখবে, দারুণ জিনিস মন দিয়ে শিখবে এবং ক্লাসটা একটু বড় হলে হতে পারে, তবে এই ক্লাসে আমি শেষ করবই আজকে পৃষ্ঠটান এবং সান্দ্রতা। মন দিয়ে দেখো, হ্যাঁ, দারুণ ইন্টারেস্টিং ক্লাস, ভালো মতো দেখো। তো এই ক্লাসে আমরা কি কি শিখবো? সব থেকে প্রথমে যেটা শিখবো খুব দারুণ একটা জিনিস, সেটা হলো এক্সেস প্রেসার ইন আ লিকুইড ড্রপ। বা লিকুইড ড্রপ হতে পারে বা তোমার ফিল্ম হতে পারে, মানে যে হয় না ফেনা দিয়ে যেটা তৈরি হয় সেটা হতে পারে, মানে জলের ফোঁটার মধ্যে বের করবো, আবার যে বাবলস যেটা হয় বাবলস এর ভেতরেও বের করবো, এক্সেস প্রেসার। তো এটা খুব ইম্পর্টেন্ট একটা টপিক, খুব মানে বুঝতে লাগবে এবং খুব কনসেপচুয়াল জায়গা, মন দিয়ে শিখবে। পরীক্ষায় তো খুবই দেয়, নিট যেই এগুলোর জন্য খুব ইম্পর্টেন্ট জায়গা, মন দিয়ে দেখো। হ্যাঁ, তো এক্সেস প্রেসার মানে অতিরিক্ত চাপ, বাংলায় বলতে গেলে মানে যে কোনো লিকুইড ড্রপ হোক বা তোমার বাবলস হোক, এর মধ্যে না একটা এক্সেস প্রেসার থাকে। এক্সেস প্রেসার থাকে কেন বলতে বুঝাচ্ছি, আমরা যেটা বের করছি অতিরিক্ত চাপ। এটা আমাদের প্রথম টপিক আজকে। আমরা চলছে সান্দ্রতা ও পৃষ্ঠটান, ঠিক আছে, লেসন 4। তো এক্সেস প্রেসার ইন এ লিকুইড ড্রপ। তো লেট আস টেক এ লিকুইড ড্রপ। এটা যদি লিকুইড ড্রপ হয়, আমরা জানি লিকুইড ড্রপের মধ্যে ড্রপের ভেতরকার যে লিকুইড রয়েছে সেই লিকুইডটা অবশ্যই বাইরের দিকে চাপ দিচ্ছে, অ্যাজ ওয়েল অ্যাজ বাইরের মলিকিউলস, বাইরের পার্টিকেলস গুলো এই লিকুইডের উপর ভেতর দিকে চাপ দিচ্ছে। ওকে, দিস ইজ পি ইনসাইড এন্ড দিস ইজ পি আউটসাইড। এবার দুটো চাপের মানে বিনিময়ে, মানে দুটো চাপ দ্বারাই এই লিকুইড ড্রপটা ইকুইলিব্রিয়ামের মধ্যে রয়েছে। তবে আমরা আরেকটা জিনিস জানি যে যখন কোনো লিকুইড ড্রপ থাকে বা লিকুইডের ড্রপ থাকে, তার সারফেসে যে থাকা পার্টিকেল গুলো তাদের মধ্যে একটা সারফেস টেনশন জনিত বল কাজ করে। এবার সারফেস টেনশন জনিত যখন বল কাজ করছে, অর্থাৎ সারফেস টেনশনের জন্য ওই সারফেসের লিকুইড গুলো কিন্তু একে অপরকে একবারে চেপে ধরছে, তারাও একটা কিন্তু ইনসাইডের দিকে, সারফেসের মলিকিউল গুলো ইনসাইডের দিকে কিন্তু একটা প্রেসার দিচ্ছে ডিউ টু সারফেস টেনশন। অর্থাৎ আমরা যখন একটা লিকুইড ড্রপ নিচ্ছি, সেই লিকুইড ড্রপে যে লিকুইডের ভেতরেই খালি যে প্রেসার আর বাইরের প্রেসার সহ ছাড়াও ওর মধ্যে কিন্তু একটা সারফেস টেনশন বা পৃষ্ঠটান জনিত কিন্তু একটা বলের দরুন একটা প্রেসার কিন্তু কাজ করছে। এবার তার মানে আমরা প্রথমে যেটা বলছিলাম যে লিকুইড ড্রপটা যে একটা সাম্যাবস্থায় রয়েছে, সেটা ইনসাইড প্রেসার আউটসাইড প্রেসার সেম বলে, তা কিন্তু নয়। তার মানে যেহেতু সারফেস টেনশন জনিত প্রেসারটাকে আমরা ধরছিলাম না, সেটা যদি ধরি তাহলে দেখতে পাচ্ছি ভেতরের দিকে মানে আউটসাইড প্রেসার পার্টটা যেটা ভেতরের দিকে চাপ দিচ্ছে, সেই প্রেসারটা প্লাস সারফেস টেনশন জনিত প্রেসার, এই দুটো প্রেসার মিলে সেটাকে ইনসাইড থেকে যে প্রেসারটা দিচ্ছে লিকুইডটা, সেই প্রেসারটা কিন্তু ওভারকাম করে ইকুয়াল করতে হচ্ছে। তারপরে কিন্তু জিনিসটা ইকুইলিব্রিয়ামে ড্রপটা থাকছে। দ্যাটস মিন পি ইনসাইড ইজ নট ইকুয়াল টু পি আউটসাইড। পি ইনসাইডটা is equal to P outside plus some excess pressure due to surface tension। এই যে নতুন টার্মটা পড়লাম, বলেই দিলাম, এই যে টার্মটা যেটা সারফেস টেনশনের জন্য তো এক্সট্রা প্রেসারটা আছে, সেই এটাকেই বলা হয় দ্য এক্সেস প্রেসার বা অতিরিক্ত চাপ ইনসাইড দ্য লিকুইড ড্রপ বা বাবল। বুঝা গেল? মানে জলের ড্রপের ভেতরে বা বাবলের ভেতরে এক্সেস চাপ। সো দিস ইজ এক্সেস চাপ, P is equal to আমরা বলতে পারি P inside minus P outside। ওকে, সো আমরা এই যে পি ইনসাইড মাইনাস পি আউটসাইড, এই যে এক্সেস চাপ ডিউ টু দ্য সারফেস টেনশন ইন এ লিকুইড ড্রপ, এটা কিন্তু এবার আমরা ডিরাইভ করব। বন্ধুরা দেখো, ডেরিভেশনটা খুব ইজি একটা ডেরিভেশন। সো আমরা এইটুকু শিওর যে পি ইনসাইড এর চাপটা অবশ্যই পি আউটসাইড এর চাপ থেকে বেশি হতে হয়, বিকজ একটা সারফেস টেনশনের প্রেসার কাজ করছে। তো পি ইনসাইড এর চাপটা যখন পি আউটসাইড এর থেকে বেশি, তো সেই পি ইনসাইড কে বেশি চাপটাকে ওভারকাম করার জন্য এক্সেস প্রেসারটা আবার আসছে, তাই তো? তো আলটিমেটলি মানে পি ইনসাইডে চাপটা বেশি, ওকে, তাকে ওভারকাম করতে পারছে না পি আউটসাইড, সারফেস টেনশন এসে তাকে ওভারকাম করাতে হচ্ছে।
দ্যাটস মিন পি ইনসাইডের একটা অটোমেটিক একটা প্রপার্টি থাকে যে ও কি করে ওই লিকুইড ড্রপটাকে ধীরে ধীরে এক্সপান্ড করে। অবশ্যই তাকে ও যেহেতু পি ইনসাইডটা বেশি ফলে ও এক্সপান্ড করতে চাইছে, কিন্তু পি আউটসাইড সেটাকে ওভারকাম করতে পারছে না। তারপর সারফেস টেনশনের জনিত এক্সেস প্রেসারটা মিলে তাকে ওভারকাম করার চেষ্টা করছে। যেহেতু জাস্ট ওভারকাম করলো সারফেস মানে এক্সেস প্রেসারটা, সেহেতু এটা এক্সপান্ড করতে পারবে না, তবে ধীরে 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 সামান্য পরিমাণ কিন্তু এক্সপান্ড করবে ডিউ টু দিস ইনসাইড প্রেসার। ওকে, তারপরে কিন্তু সো লেট আস টেক দিস ইজ আর রেডিয়াসের ড্রপ ছিল, সেটা ধীরে ধীরে ইনসাইডের যে প্রেসারটা তার জন্য ডিউ টু ইনসাইডের প্রেসারের জন্য তৈরি হওয়া ফোর্স, সেই ফোর্সের জন্য ধীরে 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 একটু সামান্য এক্সপান্ড করে গেছে। ওকে, সো আর যদি রেডিয়াস হয় তাহলে ডেল্টা আর পরিমাণ সাপোজ এক্সপান্ড করে গেছে। ওকে, তাহলে ডেল্টা আর পরিমাণ এক্সপান্ড করে গেছে। যদি ডেল্টা আর পরিমাণ এক্সপান্ড করে তাহলে সেখানে একটা ওয়ার্ক করতে হবে অবভিয়াসলি, তাই তো? কি ওয়ার্ক করতে হবে? সেই ওয়ার্কটা করতে হবে W = F ইনটু বল ইনটু ডিসপ্লেসমেন্ট ডেল্টা আর। ডিসপ্লেসমেন্ট হচ্ছে ডেল্টা আর পরিমাণ, দেখো ডেল্টা ডেল্টা সব দিকে ডেল্টা আর করে ডিসপ্লেসমেন্ট হচ্ছে। সো F ইনটু ডেল্টা। সো Fটা কি? Fটা হলো the net force on the drop, ড্রপটার উপর যে নেট ফোর্স কাজ করছে। এবং নেট ফোর্স কত কাজ করছে? ইনসাইডের প্রেসারটা বেশি, অবশ্যই আউটসাইডের প্রেসারটা কম। তো ইনসাইডের প্রেসার মাইনাস আউটসাইডের প্রেসার, প্রেসার দিয়ে তার ফোর্স হয় না, প্রেসারকে এরিয়া দিয়ে গুণ করে ওটাকে ফোর্স বানাতে হয়। তাহলে ইনসাইডের প্রেসার যদি PI হয়, আচ্ছা Fটা মানে বলে দিই F is equal to ইনসাইড প্রেসার মাইনাস আউটসাইড প্রেসার। দিস ইজ দ্য F, নেট F, এর উপর যে নেট বল কাজ করছে, মানে ইনসাইড প্রেসার বলছি, সরি ইনসাইড বরাবর যে বলটা কাজ করছে আর আউটসাইড যে বরাবর বল কাজ করছে, তার নেট বলটার জন্য, নেট বলটা যদি F হয় তার জন্য ওটা আস্তে আস্তে এক্সপ্যান্ড করছে ইনটু ডেল্টা। সো Fi কত? PI ইনটু প্রথমে সারফেস এরিয়া কত ছিল? গোলকের সারফেস এরিয়া ফর্মুলা কি? 4πr²। ওকে, সো 4πr² মাইনাস আউটসাইড প্রেসারটা কত? সেই P আউটসাইড ইনটু 4πr²। প্রেসার তখন তো সারফেস এরিয়া 4πr² ছিল, তাই তো? এটা হলো বল দুটো কাজ করছিল, তারপরে ডেল্টা আর পরিমাণ ও এক্সপ্যান্ড করলো, সেই জন্য দিস ইজ দ্য ফোর্স, দিস ইজ দ্য ডিসপ্লেসমেন্ট। ওকে, সো এখান থেকে যদি আমরা একটু ইয়ে করে নিই তাহলে হবে কি W = এখান থেকে যদি 4πr² কমন চলে যায় তাহলে PI মাইনাস PO ইনটু 4πr² ডেল্টা আর। PI মাইনাস PO মানে কি? ইনসাইড প্রেসার মাইনাস আউটসাইড প্রেসারটা কি একটু আগে দেখালাম, সেটা কি? P the excess pressure, so P excess লিখতে পারি P excess ইনটু 4πr² ইনটু ডেল্টা। ওকে, এত দূর রাখলাম। তো দিস এই ওয়ার্কটা করলাম। এবার এই ওয়ার্কটা কি করলো? এই ওয়ার্কটা অ্যাকচুয়ালি কি? এই যে ওয়ার্কটা করতে হলো সেটাই তো সারফেস এনার্জি বৃদ্ধি করলো, তাই না? সারফেস এনার্জি বৃদ্ধি করলো, মানে এই সারফেসটা, এই ওয়ার্কটা সারফেসের মধ্যে এনার্জি হিসেবে স্টোর হয়ে গেল। আবার আমরা জানি একটা লিকুইড সারফেসে যদি এরিয়া বেড়ে যায় তাহলে তার কিন্তু সারফেস এনার্জি বেড়ে যায়। এবার সারফেস এনার্জি ক্যালকুলেশন আমরা শিখেছিলাম, আগের ক্লাসে শিখেছিলাম যে সারফেস এনার্জি যেটা হয় সেটা E = হয় 2L x ইনটু T। মনে করে দেখো এরকম ছিল, যেখানে L টা হলো যে পরিমাণ দৈর্ঘ্য মানে বৃদ্ধি পেয়েছিল, যতটা দৈর্ঘ্য Lটা ছিল লম্বার দৈর্ঘ্যটা, Lx টা ছিল অ্যাকচুয়ালি এরিয়া, মানে Lx টা হলো অ্যাকচুয়ালি এরিয়া যতটা বৃদ্ধি পেয়েছে। তারপরে তো একক ক্ষেত্রফল বের করলাম যে একক ক্ষেত্রফল বৃদ্ধি করতে কি সারফেস টেনশন মানে কি পরিমাণ এনার্জি হয় সেটা সারফেস টেনশনের সমান হয়েছিল। তো Lx টা কি ছিল? এরিয়া। 2Lx মানে যেটা লিকুইড ফিল্ম নিয়ে করেছিলাম সেটা বোথ সাইড এরিয়া। তাহলে এক কথায় কিন্তু সারফেস এনার্জি, এই ফর্মুলাটা মনে রাখবে, বা পৃষ্ঠ শক্তি, হ্যাঁ, এনার্জি is equal to surface tension মানে পৃষ্ঠ টান T into 2Lx এর মানে কি? ক্ষেত্রফল বৃদ্ধি, হ্যাঁ, চেঞ্জ ইনক্রিজ ইন সারফেস এরিয়া, ইনক্রিজ ইন সারফেস এরিয়া বা পৃষ্ঠতলের ক্ষেত্রফল বৃদ্ধি। তাহলে সারফেস এনার্জি মানে কিন্তু সারফেস টেনশন ইনটু পৃষ্ঠতলের ক্ষেত্রফল বৃদ্ধি। তো এবার আমরা যদি এখানে দেখলাম যে ওয়ার্ক ডানটা করলাম সেটা সারফেস এনার্জি হিসেবে স্টোর হয়ে গেল। আবার যেহেতু এরিয়া বেড়েছে দ্যাটস মিন এখানে সারফেস এনার্জি অবশ্যই রয়েছে। তো সেই সারফেস এনার্জি যদি আমরা বের করি তাহলে সেই সারফেস এনার্জিটা হবে SE যদি লিখি, সেই সারফেস এনার্জিটা হবে
সারফেস টেনশন, সেটা যদি আমরা টি দিয়ে লিখি তাহলে টি ইনটু ইনক্রিজিং এরিয়া বা ক্ষেত্রফল বৃদ্ধি পৃষ্ঠতলের। পৃষ্ঠতলের ক্ষেত্রফল বৃদ্ধিটা কি করে বের করবো? প্রথমে পৃষ্ঠতলের ক্ষেত্রফল বৃদ্ধি কি করে বের করবো? পরের ক্ষেত্রফল মাইনাস আগের ক্ষেত্রফল হয়ে গেল। তাহলে এখন যে ড্রপটা রয়েছে তার ক্ষেত্রফল কত? 4 ক্ষেত্র পৃষ্ঠ গোলকের ক্ষেত্রফল সূত্র কি? 4 পাই r স্কয়ার। তো এখন রেডিয়াস কত? r প্লাস ডেল r। সো 4 পাই r প্লাস ডেল্টা r তার স্কয়ার, বোঝা গেল? মাইনাস এটা হলো এখনকার ক্ষেত্রফল, মাইনাস 4 পাই r স্কয়ার দ্যাট ইজ আগের ক্ষেত্রফল। এই দুটো যদি মাইনাস করি তাহলে কিন্তু আমরা পেয়ে গেল ক্ষেত্রফল বৃদ্ধি। তাহলে ক্ষেত্রফল বৃদ্ধি পেয়ে গেলাম, সারফেস টেনশন জানা আছে, এই দুটো গুণ করলে আমরা কি পেয়ে যাব? সারফেস এনার্জি। সো এটা যদি ক্যালকুলেশন করি তাহলে দ্যাট ইজ ইকুয়াল টু টি ইনটু, এটা যদি ভাঙি তাহলে 4 পাইটা যদি কমন নিয়ে নিই তাহলে হচ্ছে 4 পাই টি লিখে দিলাম, এখানে r স্কয়ার প্লাস 2r ডেল r প্লাস ডেল r স্কয়ার প্লাস ব্যাস এটুকুই তো, আর এদিকে মাইনাস r স্কয়ার। দেখো বোঝা যাচ্ছে? এখান থেকে r স্কয়ার স্কয়ার কেটে গেল। এইবার মনে রাখবে ডেল্টা r স্কয়ার, ডেল্টা মানে কি? কোনো কিছু ডেল আর মানে কি? সামান্য বৃদ্ধি বা সামান্য জিনিস, একটা ছোট্ট জিনিস। তাহলে তার স্কয়ার মানে কি? সেটা আরো ছোট। যেমন 10 টু দি একটা ছোট টার্ম, 10 টু দি পাওয়ার মাইনাস 10 একটা ছোট টার্ম, তার স্কয়ার করলে কি হবে? 10 টু দি পাওয়ার মাইনাস 20, তাহলে আরো ছোট টার্ম। তাহলে ডেল্টা আর স্কয়ার পার্টটাকে আমরা নেগলেক্ট করে দিতে পারি। সো বাঁচলো কি 4 পাই টি 2r ডেল r। ওকে, দ্যাট ইজ এখান থেকে 4 দুগুণে 8 পাই r ডেল r ইনটু টি। ওকে, এটা বাঁচলো। সো এটা হলো সারফেস এনার্জি ইনক্রিজ করলো। তাহলে আমি যে পরিমাণ ওয়ার্কটা করলাম যেটা এটা, তার ফলে আর দেখেন সারফেস এনার্জি কতটা ইনক্রিজ করেছে এটা। তো দিস ওয়ার্ক ডান এই সারফেস এনার্জি রূপে সঞ্চিত রয়েছে। দ্যাটস মিন এই দুটো কি ইকুয়াল। সো এই দুটোকে যদি আমরা এখন ইকুয়াল করে দিই তাহলে কি হয় দাঁড়াবে? তাহলে আমরা লিখতে পারি পি এক্সএস ইনটু 4 পাই r স্কয়ার ডেল্টা r ইজ ইকুয়াল টু 8 পাই r ডেল্টা r t, that is 4 pi 8 pi কেটে 2 r স্কয়ার আর r কেটে গেল, ডেল্টা ডেল্টা কেটে গেল, that is p excess is equal to বের হলো 2t by r। দেখো বুঝতে পারলে কিনা? সো এটাই বেরিয়ে গেল এক্সেস প্রেসারের ফর্মুলা। ডেরিভেশনটা খুব একটা কঠিন না, একটু মন দিয়ে দেখো, খুব সহজ। ওকে, টু গেলাম। চলো, তো এক্সেস প্রেসারের আমরা ক্যালকুলেশন করলাম কার? লিকুইড ড্রপের জন্য। এবার মনে করো লিকুইড ড্রপটা দেখো যেখানে রয়েছে তার আশেপাশে রয়েছে এয়ার। ওকে, এবার এটাই যদি একটা এয়ার ড্রপ হয়, এয়ার ড্রপ মানে কি? যে জলের মধ্যে যে বাবলস গুলো হয়, এটা কিন্তু ইয়ে না, ফিল্ম না, জলের মধ্যেকার বাবলস, ঠিক আছে? তাহলে এটা যদি এয়ার ড্রপ হয়, তার পাশে যদি বায়ু থাকে, ঠিক আছে, সরি লিকুইড থাকে যদি তার পাশে, তাহলে লিকুইডের মধ্যে এয়ার বাবল এটা, তাহলেও কিন্তু সেম ক্যালকুলেশন। মানে সেক্ষেত্রে এক্সেস প্রেসার হবে কি? পি এক্সএস ইকুয়াল টু 2t বাই r। ওকে, এবার যেটা আমরা দেখাবো সেটা হলো সাবানের ফিল্ম, যা বাবলস, যেটা মানে ফিল্ম বাবলস যেটা, হ্যাঁ, সেক্ষেত্রে কি হয়? মানে ফিল্ম বাবলস যেটা এয়ারের মধ্যে আছে। ওকে, তাহলে সেক্ষেত্রে কি হবে দেখো মন দিয়ে। সেক্ষেত্রে কিছু না, প্রথমত সবকিছুই সেম। দেখো প্রথমত এটা মনে করো এখন একটা ফিল্ম, কিসের ফিল্ম? ওই সাবানের ফিল্ম বাবলস গুলো, ঠিক আছে? তো শুধু পার্থক্যটা হলো এখানেও সেই ইনসাইডে প্রেসার থাকবে, আউটসাইডে প্রেসার থাকবে। ইনসাইডে যে প্রেসারটা থাকবে তার থেকে আউটসাইডে প্রেসারটা অবশ্যই কম, ঠিক আছে? কারণ এর মধ্যে একটা সারফেস টেনশন জনিত প্রেসার থাকবে। দ্যাটস মিন এখানে ইনসাইড প্রেসার মাইনাস আউটসাইড প্রেসার, যেটা হবে কি? পি এক্সএস প্রেসার। এবার ধরে নিলাম এটা এক্সপান্ড করছে, ইনসাইড প্রেসারটা বেশি বলে এক্সপানশনটা কত হবে? সেই একই ফোর্স হবে। সেই ফোর্সের জন্য আমি কি হবে? ওয়ার্ক ডানটা বের হবে pi - p0 4 pi r স্কয়ার ডেল r সেম, এইটা বের হবে ওয়ার্ক ডান, সেম টু সেম বের হবে ওয়ার্ক ডান। পার্থক্যটা কিসে হবে? পার্থক্যটা হবে যে এখানে যখন আমি সারফেস এনার্জি বের করব তখন কি হবে? সারফেস টেনশন ইনটু চেঞ্জ ইন সারফেস এরিয়া। এই চেঞ্জ ইন যে সারফেস এরিয়া করব বা সারফেস এরিয়া ইনক্রিজ যখন করব তখন কিন্তু আমি দুই পাশে করব। ফিল্মের ক্ষেত্রে কিন্তু দুটো সারফেস হয়, একটা লিকুইড যে সাবানের ফিল্মের আপাত দৃষ্টিতে একটা সারফেস লাগলেও সেটা কিন্তু বিশাল মোটা হয়, ওপাশের সারফেস আর এপাশের সারফেস কিন্তু আলাদা। ফলে এপাশের সারফেসটার যে এরিয়া ইনক্রিজ সাথে ওপারের সারফেসটার এরিয়া ইনক্রিজটাও নিতে হবে। ইনসাইডের তলের যে ইনক্রিজিংটা আর আউটসাইডের তলের ইনক্রিজিংটা দুটাই কিন্তু আমাদের এক্ষেত্রে
নিতে হবে। সো যদি দুটাই নিয়ে নিই তাহলে কিছুই না, চেঞ্জ ইন এরিয়াতে খালি একটা 2 গুণ হবে এখানে, ডাবল। দেখো বুঝতে পারছো কথাটা, জাস্ট এখানে ডাবল হয়ে যাবে 2। তাহলে এখানে 2 যদি গুণ হয় তাহলে এখানে বারবার করে 2 আসবে, এখানে বারবার 2 আসতে গেলে এখানে একটা এই এখানে 2 এখানে 2 এখানে আরেকটা 2 আসবে ইনটু, তো এখানে 8 এর জায়গায় আসবে 16, কি আসবে 16। তারপরে যখন আমি এই 16টা এখানে ইকুয়েশন করব, ইকুয়েট করব, সব ঠিক আছে, কিন্তু এটা 16টা কেটে খালি আসবে 4। 8 কেটে যেমন 2 আসছিল, 16 কেটে আসবে কি 4 4 16, দ্যাট ইজ পি এক্স প্রেসারটা খালি বের হবে 40/r। দেখো বুঝতে পারলে কি না? আমি তাহলে ক্যালকুলেশনটা কিন্তু এখানেই করে দিলাম একবারে, হ্যাঁ, ইজিলি। সো আমাদের এক্স এক্সপ্রেশন পালার পার্টটা হয়ে গেল। এবার আমরা যেটা পড়বো খুব ইম্পর্টেন্ট, সেটা হলো ক্যাপিলারিটি বা কৈশিকতা। দারুণ জিনিস, এটাও সার্কুলেশনের জন্য হয়, ঠিক আছে। এটা একটা সব থেকে বড় এক্সাম্পল আছে, একটা ভয়ঙ্কর ঘটনা। একবার শোনা গেছিল যে কোথায় কোন গণেশের সুরের ওখানে দুধ রাখা হচ্ছে, তো দুধটা সা করে গণেশ খেয়ে নিচ্ছে। কি ব্যাপার, গণেশ তো দুধ খাচ্ছে, তো সেরা ব্যাপার স্যাপার, হাই রে ভিড়, কি ব্যাপার। তারপরে এই সায়েন্টিস্ট বিজ্ঞানীরা আসলো, এসে দেখালো যে এটা কিছুই নয়, এটা হলো ক্যাপিলারি রাইজ। সেটা কি জিনিস মন দিয়ে শেখো, আমি শিখিয়ে দিচ্ছি। এটা শিখে গেলে তুমি এরপরে আর করে দেখবে না যে গণেশ দুধ খাচ্ছে তার সুর দিয়ে, কারণ গণেশের যে সুরটা হয় কিনা ভেতরটা ফাঁকা হয়। তো যে কারিগর সে গণেশটাকে এমন করে বানিয়েছিল, বানাতে বানাতে সুরের ভেতরে যে পাতলা পাইপটার মতো থাকে, সেই পাইপটা এত পাতলা হয়েছিল যে পাইপটা হয়েছিল ক্যাপিলারি পাইপ। পাইপ দুরকম, একটা নর্মাল পাইপ, একটা ক্যাপিলারি পাইপ। যে কোনো পাইপকে পাইপ বলে, সরু পাইপ বলে, কিন্তু অতিরিক্ত সরু পাইপকে বলে ক্যাপিলারি পাইপ বা ক্যাপিলারি টিউব। আর ক্যাপিলারি টিউব এমন একটা জিনিস যেখানে লিকুইড অটোমেটিক ওপরের দিকে ওঠে। সবসময় জানি কি জল নিচের দিকে নামে, কিন্তু ক্যাপিলারি পাইপটা এমন যেটা জলের মধ্যে ডুবালে লিকুইডটা আস্তে আস্তে ওপরের দিকে ওঠে, বুঝতে পারলে। এই জন্যই গণেশের মুখে যখন দুধটা রাখা হয়েছিল নাকের সুরের ওখানে, যেহেতু ক্যাপিলারি টিউব হয়ে গেছিল, ওটা এত পাতলা হয়ে গেছিল, তারপরে দুধটা আস্তে আস্তে লিকুইডটা ওপরের দিকে উঠছিল। কোনো ম্যাজিক নাই এর মধ্যে, সব ভুল। সায়েন্স জিন্দাবাদ। চলো নেক্সট। তো আমরা এবার কি শিখবো, ক্যাপিলারি রাইজ কি করে হয় দেখো বন্ধুরা। নতুন কিনলাম, 70 টাকা দাম, দারুণ, কি নিচ্ছে ও সেরা। আগে চেপে মিটতো না, এখন এরা ম্যাগনেটিক নাম, এটা ম্যাগনেটিক ডাস্টার, সেরা। হ্যাঁ, তো আমরা বলবো ক্যাপিলারি রাইজ, বাংলায় বলা হয়, সরি এত ইংলিশ বললে হবে না, কৈশিকতা। আমরা বাংলায় করছি, ঠিক, কৈশিকতা। ওই যে ক্যাপিলারি টিউব, কৈশিক নল বাংলায়, কৈশিকতা, ঠিক আছে। তো কৈশিকতা করার আগে একটা জিনিস জানতে হবে একটু, সেটা হলো যে লিকুইডের যে মলিকুলস গুলো আছে, সেই লিকুইডটাকে তো অবশ্যই আমাকে কোনো পাত্রে রাখতে হয়। সো সাপোজ এটা যদি একটা পাত্র হয়, এই যে পাত্রে যদি লিকুইডটা রাখি, তো লিকুইড মলিকুলস গুলোর মধ্যে একটা মলিকুলস এর সাথে আরেকটা মলিকুলস এর মধ্যে যে ফোর্স কাজ করে তাকে বলা হয় কোয়েসিভ ফোর্স, ঠিক আছে। আর একটা মলিকুলের সাথে অন্য মলিকুল, বা যেমন এই লিকুইডের সাথে এই যে পাত্র রয়েছে সেই পাত্রের মলিকুলের মধ্যে যে অ্যাট্রাকশন ফোর্স হয় সেটাকে বলে অ্যাডহেসিভ ফোর্স, ঠিক আছে। তো কিছু কিছু লিকুইডের অ্যাডহেসিভ ফোর্সটা বেশি হয়, ওকে, আর কিছু কিছু কোয়েসিভ ফোর্সটা বেশি হয়। তো সেই হিসাবে যেসব লিকুইড গুলো দেখবো যে পাত্রে রাখা হয়েছে সেই পাত্রটাকে ভিজিয়ে দিচ্ছে, ঠিক আছে, ভিজিয়ে দিচ্ছে কথাটা, হ্যাঁ, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু অ্যাডহেসিভ ফোর্সটা বেশি, মানে লিকুইডের যে পার্টিকেলস মানে অ্যাটমস গুলো তার সাথে যে পাত্র রয়েছে তাই সেই পাত্রের অ্যাটমের কিন্তু অ্যাট্রাকশনটা দুটো লিকুইডের একে অপরের যে মলিকুলস গুলো তার অ্যাট্রাকশনের থেকে বেশি হয়, ওকে। ফলে কি হয়, এই যে লিকুইডটা যেগুলো ভিজিয়ে দেয়, ঠিক আছে, সেক্ষেত্রে এই আপার সারফেসটা দেখতে যতটাই একদম প্লেন মনে হোক, কিন্তু সেটা অ্যাকচুয়ালি প্লেন হয় না। যেখানে যেখানে পাত্রের সাথে লেগে আছে লিকুইডটা, সেই জায়গাগুলো একটু এরকম উঁচু হয়ে যায়, মানে ওকে টেনে নেয়, এরকম হয়ে যায় দেখতে শেপটা, হ্যাঁ, ঠিক আছে, এরকম হয়ে যায়, ওকে। আবার যেসব লিকুইডের ক্ষেত্রে কোয়েসিভ ফোর্সটা বেশি, অ্যাডহেসিভ ফোর্সটা কম,
সেক্ষেত্রে কিন্তু সেই লিকুইডটা ওই মানে বস্তুটাকে, যে বস্তুর উপর মানে যে পাত্রে রাখা হচ্ছে সেই পাত্রটাকে ভেজায় না। এটা যেমন জলের এক্সাম্পল দিলাম, পারদ কিন্তু পাত্রকে ভেজায় না। ওকে, তো সেক্ষেত্রে কিন্তু অ্যাডহেসিভ ফোর্সটা থেকে কোহেসিভ ফোর্সটা বেশি। সেক্ষেত্রে যদি দেখি তাহলে সেটা দেখতে হয় এরকম। এটা যদি পারদের উপরটা হয়, অ্যাকচুয়ালি উপরটা এরকম দেখতে হয় না, অ্যাকচুয়ালি উপরটা দেখতে হয় এরকম, ডাউন হয়ে যায় জিনিসটা। ওকে, তো এইবার তাহলে এই যে যতটা কার্ভ করে ঘুরে গেল, এই তার সাথে যদি একটা স্পর্শক আঁকি, তাহলে এক্ষেত্রে এখানে আবার স্পর্শক, এই যে স্পর্শকগুলো যদি আঁকি, তাহলে এই যে স্পর্শকটা আঁকলাম, ওকে, এই স্পর্শকটা পাত্রের সাথে যে কোণ করে, সেই কোণটাকে বলা হয় স্পর্শকোণ। কি বলা হয়? খুব ইম্পর্টেন্ট, মনে রাখবে, কি বলা হয়? স্পর্শকোণ। অবভিয়াসলি আমি দেখতে পাচ্ছি এক্ষেত্রে স্পর্শকোণটা 90 থেকে কম, আর এক্ষেত্রে কিন্তু স্পর্শকোণটা 90 থেকে বেশি। ওকে, এটাকে বলা হয় তাহলে 90 থেকে কম কি বলা হয়? সূক্ষ্মকোণ, আর এটা বলা হয় স্থূলকোণ। ঠিক বললাম? ঠিকই বলেছি হয়তো। তো সূক্ষ্মকোণ এক্ষেত্রে স্থূলকোণ হয়। তো যে ক্ষেত্রে এই সূক্ষ্মকোণটা হয়, সেক্ষেত্রে এই যে বরাবর স্পর্শকোণ দেখা গেল, সেই বরাবর কাজ করে সারফেস টেনশন টি। ওকে, আর এই বরাবর যদি সারফেস টেনশন কাজ করে, তাহলে তার ঠিক অপোজিট এই বরাবর কিন্তু ইকুয়াল এন্ড অপোজিট ভাবে সারফেস টেনশন টি কাজ করে। ওকে, এবার এখানে যদি সারফেস টেনশন টি কাজ করে, তাহলে এই লিকুইডটা এই বরাবর কিন্তু এই টি, এটা যদি থিটা, এটা থিটা হবে, এটার কিন্তু একটা কম্পোনেন্ট এই বরাবর কাজ করে, দ্যাট ইজ টি cos থিটা। বুঝে গেল? তাকে মন দিয়ে দেখো। ওকে, এবার দ্যাটস মিন জলের উপর, জল যদি কোনো পাত্রে রাখা হয়, সেই জল পাত্রের চারিপাশের দেওয়ালটা, এই দেওয়ালেও টি cos থিটা কাজ করে, সিমিলারলি এই দেওয়ালেও টি cos থিটা কাজ করবে। দেখো মন দিয়ে, এই দেওয়ালেও টি cos থিটা কাজ করবে। এই দেওয়াল মানে চারিদিক দিয়ে কিন্তু দেওয়ালের গা দিয়ে উপর বরাবর একটা ফোর্স কাজ করে, ডিউ টু সারফেস টেনশন অফ দ্যাট লিকুইড ইজ টি cos থিটা। ওকে, এবার সমস্ত টি cos থিটা কি করবে? জলটাকে উপরের দিকে টানবে। ওকে, বাট যে জলটা রয়েছে পাত্রের মধ্যে, সেই জলটা যদি এতটা এরিয়া জুড়ে উপর দিকে টানে, তাহলে সেটাকে আবার নিচের দিকে কি আটকে রেখেছে? ওই লিকুইডটার ওজন। তাহলে এতগুলো যে লিকুইড উপরের দিকে উঠবে ডিউ টু দিস টি cos থিটা, সেই লিকুইডটা মানে এই টোটাল সব টি cos থিটা মিলেও যে লিকুইডটার উপরে ওঠার কথা ছিল, তার ওজনের থেকে সেটা কম। তার ফলে এখানে যদি জল একটু উপরে উঠবে না। কিন্তু আস্তে আস্তে পাত্রটা যদি সরু হয়, মানে পাইপটা যদি আস্তে আস্তে পাতলা হয়, তাহলে কি হবে? টি cos থিটা গুলো একসময় ওজনের থেকে বেশি হয়ে যাবে। সেক্ষেত্রে কিন্তু জল উপরের দিকে এবার উঠতে শুরু করবে ডিউ টু দিস টি cos থিটা, ডিউ টু স্পর্শকোণ। স্পর্শকোণের কম্পোনেন্ট, স্পর্শকোণের জন্য তৈরি হওয়া সারফেস টেনশন, সেই দিকে তার মানে রিয়াকশন, তার রিয়াকশনের কম্পোনেন্ট, তার জন্য কিন্তু জল উপরের দিকে উঠবে। দ্যাটস মিন মোটা পাইপে কিন্তু জল উপরের দিকে ওঠে না, যতই তার মধ্যে সারফেস টেনশন থাক, যতই তার মধ্যে অ্যাডহেসিভ ফোর্স থাক। কিন্তু পাতলা যত পাইপ হবে, তত কিন্তু মানে সারফেস টেনশনের জন্য উপরের দিকে যে ফোর্সটা কাজ করবে, সেটা কিন্তু জলটাকে উপর দিকে ঠেলে উঠিয়ে দিবে, যেটা ওজনটা কিন্তু আটকাতে পারবে না। এবং কতদূর উঠাবে? যতটা জল ওজনের মানে ওই ফোর্সটার সাথে যে জলটা উঠছে, তার ওজন যদি ইকুয়াল হয়ে যায়, তারপর থেকে আর উঠাতে পারবে না। সিম্পল কনসেপ্ট একবারে। তো সেটাই হলো ক্যাপিলারি রাইজ। তো আমি যদি এবার একটা পাতলা পাইপ নিই, একদম পাতলা, তাহলে কি হবে? মনে দেখবে। So this is a patla pipe, capillary pipe. Okay, suppose a radius টা r radius এর capillary pipe, এর মধ্যে রয়েছে লিকুইড। সাপোজ এই জায়গাটায় আমি নিচ্ছি, ঠিক আছে, এতটা। তো এটা মনে করো একটা পাত্রের মধ্যে ছিল, এখানে ঢাকা খুলে দিলাম, আর হচ্ছে। তো সাপোজ ক্যাপিলারি পাইপে জলটা এতটা উঠে গেছে, এই হাইট পর্যন্ত জলটা উঠে গেছে। ওকে, কেন উঠেছে এই হাইট পর্যন্ত বলছি। এবার তারপরে আর উঠেনি কেন বলছি। প্রথমত এই জায়গাটাও কিন্তু একই রকম দেখতে লাগবে। সারফেস টেনশন সবসময় মানে অ্যাডহেসিভ ফোর্স সবসময় কাজ করবে, স্পর্শকোণটা সবসময় থাকবে, এবং সারফেস টেনশনটা সবসময় কাজ করবে। তাহলে এটা হলো স্পর্শকোণ থিটা, এটা হলো সারফেস টেনশন, এটা তার মানে রিঅ্যাকশন সারফেস টেনশন, তার এটা দিস ইজ দ্য কম্পোনেন্ট টি cos থিটা, সরি। ওকে, এবার আমি বলতে পারবো
তো এই পাশে টি cos θ আছে, সব গায়ে টি cos θ আছে। এবারে আমি কিন্তু টোটাল টি cos θ টা বের করতে পারবো। তো আপওয়ার্ড টোটাল যে ফোর্স কাজ করছে সেটা হলো, যদি এটা r রেডিয়াসের গোল যেটা হয় নলটা হয়, তাহলে 2 পাই r ইনটু টি cos θ। এটা বুঝতে পারলে? এক একটা গায়ে এক একটা পয়েন্টে টি cos θ করে, তাহলে গোটা গোল্লাতে কতগুলো হবে? 2 পাই r পরিমাণ টি cos θ। তো 2 পাই r টি cos θ। ওকে, 2 পাই r টি cos θ উপর দিকে কাজ করছে। এবার এই 2 পাই r টি cos θ কি করছে? লিকুইডটাকে আপওয়ার্ড ঠেলছে। কত ঠেলতে পারলো? সাপোজ এই সাইড পর্যন্ত উঠিয়ে নিল। তার মানে এই সাইডে যে লিকুইডটা রয়েছে তার যা ওজন সেটা 2 পাই r টি cos θ এর সাথে সমান। দ্যাট ইজ 2 পাই r টি cos θ ইকুয়াল টু হবে h হাইট ইনটু রো, ও h এর সাথে a গুণ করতে হবে, h ইনটু a। সাপোজ a হয় এরিয়াটা, পাই r স্কয়ার দিয়ে লিখতে পারো, অসুবিধা নাই, ইনটু h হলো ইনটু রো ইনটু g। এটা বুঝতে পারলাম কেন বললাম, h a রো ইনটু g। ওকে, তাহলে এই এরিয়াটা বের করতে পারো। এটা কত হবে? এরিয়া কত হবে? গোল্ডাটার পাই r স্কয়ার, স্পষ্টচ্ছেদটা, তাহলে h ইনটু পাই r স্কয়ার রো ইনটু g। ওকে, তাই বুঝতে পারলে? এটা এইবার একটা জিনিস, সেটা হলো মন দিয়ে দেখবে জায়গা, মন দিয়ে জায়গা দেখো। আমি যে হাইটটা পেয়েছি সেই হাইটটা কিন্তু এইটা, কিন্তু এইখানে যেহেতু এটা কার্ভ হয়ে রয়েছে, মন দিয়ে দেখো, এটা আপার পোরশনটা কার্ভ হয়ে রয়েছে। এই আপার পোরশনটা যদি কার্ভ হয়ে থাকে তাহলে কিন্তু তোমার এই যে দুটো স্পেস, এই জায়গাটা আর এই জায়গাটা, এখানে কিন্তু জল রয়েছে, যেটা আমরা কিন্তু এই হাইটের যে হাইটের জলটা নিচ্ছি সেই হাইট থেকে নেগলেক্ট করে দিলাম, ওটা কিন্তু আমরা ধরছি না। কথাটা বুঝতে পারছো? তার মানে আমরা এখানে এইটুকু হাইটের জলের সাথে এইটুকু জল যেটা কার্ভের জন্য উঠে আছে, আমরা কার্ভটা যেখানে শেষ হচ্ছে সেখান থেকে হাইট নিচ্ছি, কিন্তু এই যে এইটুকু জায়গার যে জলটা, সেই জলটা কিন্তু আমরা ধরছি না। সেই জলটা যদি ধরি তাহলে কিন্তু তারও আয়তন যদি আমরা ধরি, তাহলে সেটা যদি ভি হয়, তাহলে সেই ভি রো জি এটাও কিন্তু এই মানে অ্যাড হবে, দিয়ে এই টোটাল জলের ওয়েটটা কিন্তু 2 পাই r টি cos θ এর সাথে ইকুয়াল হবে। তাহলে এখান থেকে যদি আমরা হাইটটা বের করতে চাই তাহলে আরামে বের করে নিতে পারবো যে কত হাইট পর্যন্ত জলটা উঠবে, বা এখান থেকে আমরা সারফেস টেনশনটা বের করতে পারবো। যদি সারফেস টেনশন বের করি তাহলে সারফেস টেনশন কি হবে? টি হবে হলো পাই r স্কয়ার h প্লাস ভি ইনটু রো জি ডিভাইডেড বাই 2 পাই r cos θ। বুঝতে পারলে? এটা হলো সারফেস টেনশন। আবার এই যদি বের করতে চাই তাহলে h বের করবো, এটা এদিকে মাইনাস হয়ে যাবে, তারপর এটা বাই হয়ে যাবে, সিম্পল কথা, তাই তো? হাইটটা বের করতে পারবো কতটা হাইট উঠবে। এবার যদি আমরা কোনোভাবে যে এই ভিটাকে যদি আমরা খুব ছোট বলে যদি নেগলেক্ট করি তাহলে এক্সপ্রেশনটা দেখতে বেশি সুন্দর হয়। ওকে, তাহলে আমরা যদি এটা নেগলেক্ট করে করি বা ধরি যে এইটুকু জলটা আমরা বাদ দিলাম, ওটা কোনো এফেক্ট ফেলবে না, যদিও ফেলবে, নিতে হবে। হ্যাঁ, যদি বাদ দিই তাহলে এক্সপ্রেশনটা দেখতে আরো সুন্দর হয়। সেখান থেকে টিটা হয় হলো পাই r স্কয়ার h রো জি বাই 2 পাই r cos θ। এখান থেকে আর কেটে গিয়ে আরটা থাকে, তো পাই পাই কেটে যায়, তাহলে হয় হলো r h রো জি বাই 2 cos θ। এখান থেকে আমরা দেখতে পাচ্ছি তাহলে সারফেস টেনশন r h রো জি 2 cos θ, 2 কনস্ট্যান্ট, cos θ কনস্ট্যান্ট, রো কনস্ট্যান্ট, জি কনস্ট্যান্ট, তাহলে কি দেখালো? t মানে r আর h, t is proportional to r into h, তার মানে r আর h এর গুণফল। এবার এখান থেকে আমরা একটা জিনিস বলতে পারি, যদি সারফেস টেনশনটা আমরা কনস্ট্যান্ট নিই, আর সারফেস টেনশন তো কনস্ট্যান্ট, এখান থেকে আমরা বলতে পারি যে সারফেস টেনশনটা তো কনস্ট্যান্ট, কারণ যে লিকুইডটা নিচে সেটা তো নির্দিষ্ট লিকুইড, আর লিকুইডের প্রপার্টি ওটা, তাহলে এখান থেকে বলতে পারি যে সবই কনস্ট্যান্ট, তাহলে আর এইচ ইকুয়াল টু কনস্ট্যান্ট, তাই না? বলতে পারি আর এইচ ইকুয়াল টু টু কনস্ট্যান্ট, cos θ কনস্ট্যান্ট, রো কনস্ট্যান্ট, জি কনস্ট্যান্ট, টি কনস্ট্যান্ট, হলো আর এইচ ইকুয়াল টু কনস্ট্যান্ট, দ্যাট ইজ r is proportional to 1 by h। এখান থেকে আমরা বলতে পারি যে যত রেডিয়াস কম হবে তত বেশি হাইট হবে, যত রেডিয়াস বেশি হবে তত হাইট কম হবে, মানে যত পাতলা পাইপ নিব তত রাইস জল, মানে লিকুইডের রাইসটা তত বেশি হবে, তত জলটা উপরের দিকে উঠবে। গামছা দিয়ে আমরা স্নান করার পর গা হাত পা মুছি কেন? কারণ গামছার মধ্যে সূক্ষ্ম সূক্ষ্ম ক্যাপিলারি টিউব থাকে, ছিদ্র থাকে,
সেই ছিদ্রগুলোতে কি হয়, জলটা আমাদের বডি থেকে জলটাকে শুষে নেয়, মানে উপরের দিকে উঠে গেল, দিয়ে গামছাতে চলে গেল উপরের দিকে, গামছার যে পোর্শনটা দিয়ে আমরা মুছলাম তার ওপর লেয়ারে চলে গেল, ফলে কি আমাদের গাটা মুছে গেল, জলটা গায়েব হয়ে গেল গা থেকে। কি করলো, জলটাকে টেনে নিল, অন্য কোনো জিনিস দিয়ে তো মুছলে হয় না। গামছায় কেন থাকে আমাদের, আর সুতিরই কেন থাকে, কারণ সুতিটাতে ছিদ্রগুলো স্পষ্ট থাকে, সেই ছিদ্রগুলোতে আরামে জল পার করে যায়, ঠিক আছে, ক্যাপিলারি রাইজ হয়ে যায়। বোঝা গেল? স্পঞ্জ, জলের মধ্যে স্পঞ্জ রাখলে জলটা কেন স্পঞ্জটা টেনে নেয়, কারণ জল স্পঞ্জের মধ্যে সূক্ষ্ম ছিদ্র থাকে, ক্যাপিলারি টিউব থাকে গিজগিজ করা, সেই ক্যাপিলারি টিউব করে জলটাকে উপর দিকে টেনে নেয়। বুঝতে পারলে কেন পাতলা সূক্ষ্ম ছিদ্র জলকে উপরে টানে, কারণ তার মধ্যে সারফেস টেনশনের জন্য ক্যাপিলারি রাইজ হয়। ওকে, তাহলে সবকিছু তাই জন্য তাইকে সারফেস টেনশন। আচ্ছা, এই যে লাস্টে যেটা বের করলাম এটাকে জুরিনের সূত্রও বলে, হ্যাঁ, জুরিনস ল বলে। ওকে, সো হয়ে গেল আমাদের ক্যালকুলেশন। আচ্ছা, আবার তুমি এই ভিটা ক্যালকুলেশন করে নিতে পারো। অনেক সময় ভিটা ক্যালকুলেশন মানে যদি এই ভিটা ধরে কাজ করো, এই ভিটা যে এইটুকু জায়গাটা কত সেটাও কিন্তু বের করা যায়। তো ভি এর ক্যালকুলেশনটা যদি দেখতে চাও তো দেখে নাও, সিম্পল ক্যালকুলেশন হবে ভিটা কত হবে, ভি হলো যদি আমি এইটুকুটা নিয়ে নিই, এইটুকু যদি আমি নল নিয়ে নিই, আবার এইটুকু নল থেকে যদি অর্ধগোলাকার জায়গাটা বাদ দিই তাহলেই তো পেরিয়ে যাবে। তাহলে যদি আমি ভিটা বের করতে হয় তাহলে ভি ইকুয়াল টু হবে এইটুকু নল মানে কি, এটা যদি আর রেডিয়াসের হয় তাহলে এই হাইটটাও আর রেডিয়াসের, তাহলে আর রেডিয়াসের সিলিন্ডার তার আয়তন কত, পাই, তার ক্ষেত্রফল কত, পাই আর স্কয়ার ইনটু আর, হাইট আর, এটা হলো আয়তন বের হলো পাই আর স্কয়ার এইচ, এটাই তো আয়তন হয়, তাহলে এইটুকু সিলিন্ডার হলো পাই আর স্কয়ার এইচ, কমপ্লিট। এটা হলো এটা এখান থেকে বাদ যাবে কি এই অর্ধগোলক। এবার গোলকের কি হয় আয়তন 4/3 পাই আর কিউব, তাই তো। এবার 4/3 পাই আর কিউবের এটা হাফ, তাহলে হাফ অফ 4/3 পাই আর কিউব, তাহলে এখান থেকে 2/3, তাহলে 2/3 পাই আর কিউব, তাহলে হলো এটা তো আবার আর স্কয়ার ইনটু আর পাই আর কিউব, তাহলে পাই আর কিউব মাইনাস 2/3 পাই আর কিউব, দ্যাট ইজ ইকুয়াল টু 3 minus 2 মানে 1/3 পাই আর কিউব। তবে তুমি যদি এটা লিখতে চাও তাহলে এটাও লিখতে পারো ইজিলি, যে p ইকুয়াল টু পাই আর স্কয়ার এইচ প্লাস 1/3 পাই আর কিউব ব্র্যাকেট ক্লোজ রো জি ডিভাইডেড বাই 2 পাই আর cos থিটা। এটা হলো এক্স্যাক্টলি ক্যালকুলেশন, মানে এটা এর মধ্যে কোনো নেগলেক্ট করা নাই, কিচ্ছু নাই, এটা হলো এক্স্যাক্টলি এই পরিমাণ সারফেস, এই যে ফর্মুলাটা, এই ফর্মুলা থেকে তুমি একদম অ্যাকুরেট হাইটটা পেয়ে যাবে, মানে হাইট হোক সারফেস টেনশন হোক, মানে এটা হলো অ্যাকুরেট ক্যালকুলেশন। এখান থেকে তুমি মানে ওই যদি লিকুইড আর সারফেস টেনশন বের করতে হয় তাহলে সেটা তুমি আরামে পেয়ে যাবে। ওকে, তো বাপরে বাপ সারফেস টেনশন শেষ হলো, খুব কঠিন চ্যাপ্টার, বাপরে বাপ কোথায় কঠিন, ইজি চ্যাপ্টার, কত সুন্দর কনসেপচুয়াল চ্যাপ্টার, কত সুন্দর কতগুলো জিনিস শিখে নিলে। যাই হোক, ক্লাসটা দেখো, ভালো লাগলে অবশ্যই শেয়ার করবে, লাইক পাই তোমার ব্যাপার। চলো টাটা।